তো বন্ধুরা, আজ আমি একটা নতুন মুভি দেখলাম যেটাকে কাজী আসার ডাইরেক্ট করেছেন। আইএমডিবিতে এই মুভিকে রেটিং দিয়েছে 6.4/10। আর যদি আপনি এই মুভিটাকে দেখতে চান তো চরকি প্ল্যাটফর্মে আপনারা দেখতে পারেন। তো এই মুভিটাতে 3টে পার্ট আছে আলাদা আলাদা। তো আমরা ওই পার্টগুলোকে আজ এক্সপ্লেনেশন করব। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিও ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা প্রেস করেন। তো আর দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। তো এখানে প্রথম এপিসোডের নাম হচ্ছে বোয়াল মাছের ঝোল। এই এপিসোডের প্রথমে আমরা একটা মাস্টার মশাইকে দেখতে পাই যে নাকি তার ছাত্রর বাড়ি যাচ্ছিল, এবং আমরা দেখতে পাই মাস্টার মশাইয়ের ডায়েরি লেখা অভ্যাস ছিল। তারপর মাস্টার মশাই একটা গাছের নিচে বাস থেকে নেমে আসে, আর নামা মাত্র একটা বোটম্যানের সাথে দেখা হয় যে নাকি যাত্রীদের বোট করে এপার থেকে ওপারে নিয়ে যায়। তাতে মাস্টার মশাই তাকে বলে বোয়ালে গ্রাম যেতে হবে, আর গ্রামের রাস্তা দূরে হওয়ার জন্য মাস্টার মশাই বোটম্যানের সাথে গল্প করতে থাকে। মাস্টার মশাই বলেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আর ওনার একটা মেয়ে আছে যে নাকি বিদেশে থাকে, আর 2 বছর হলো তার স্ত্রীর মৃত্যু হওয়া। মাস্টার মশাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, আর সেখানকার লোকাল লেজেন্ডদের গল্প শুনতেন আর টাইম কাটাতেন। এরই জন্য মাস্টার মশাই তার ছাত্রের বাড়ি এসেছেন, আর তার মায়ের হাতের বোয়াল মাছের ঝোল খেতে অনেক পছন্দ করতেন। তারপর তখনই তার ছাত্র আজিজের কল চলে আসে, আর তাকে তার লোকেশনের কথা জিজ্ঞাসা করেন। তখন মাস্টার মশাই বলেন আজ রাত্রে সব কিছু সেট আছে তো? তখন আজিজ তাকে বলে আপনি শুধু চলে আসেন, বাকিটা আমি দেখে নেব। মাস্টার মশাইয়ের কথা শুনে বোটম্যান মাস্টার মশাইকে বোয়ালি গ্রামের জন্য কিছু কথা বলতে চাইছিল, কিন্তু সে বারবার হিচকিচাচ্ছিল। মাঝি বলছিল তাকে বোয়ালি গ্রাম থেকে একা আসতে ভয় লাগে, আর মাস্টার মশাই এখানে বাইরে থেকে এসেছেন, তাই সে ভূত প্রেতেও বিশ্বাস করবে না। আর এইটাই কারণ ছিল মাঝি তাকে আর কিছু বলেনি। তারপর সন্ধে হতে হতে তারা বোয়ালি গ্রামে পৌঁছে যায়, আর সেখানে আজিজ তাকে নিতেও এসেছে। তারপর বোটম্যান তাকে বলে উনি কখন ফিরবেন, যাতে সে সেই দিন তাকে নিতে চলে আসে। যাতে আজিজ তাকে বলে তাকে আর আসতে হবে না, কারণ গ্রামের আরও বোটম্যান আছে যারা তাকে সেখান থেকে নিয়ে যাবে। এরপর তারা একটা ঘোড়া গাড়িতে যেতে লাগলেন, আর রাস্তায় যেতে যেতে তারা অনেক কথাও বলতে লাগলেন। মাস্টার মশাই আজিজকে এখানে ধন্যবাদ বলেন, কারণ আজিজের নিমন্ত্রণেই মাস্টার মশাই এখানে এসেছেন। আর বোয়ালির মতো একটা সুন্দর গ্রাম তিনি দেখতে পেলেন, আর তার মায়ের হাতের বোয়াল মাছও তো তার অনেক পছন্দ। এই কথা শুনে আজিজ একটু অবাক হয়ে যায়, কারণ সে তো বোয়াল মাছ নিয়ে আসতেই ভুলে গেছে। কিন্তু স্যার তাকে বলে কোনো ব্যাপার নেই, আজ ভুলেছে তো কি হয়েছে, সে কালকে নিয়ে আসবে। আর তাছাড়া সে এখনও তো গ্রামেই থাকবে। আর এদিকে আজিজ চিন্তা করে সে মাছ নিয়ে আসতে কি করে ভুলে গেল। তাই তো সে গাড়িওয়ালাকে বলে তাড়াতাড়ি মার্কেটে গিয়ে মাছ কিনে তার বাড়িতে নিয়ে আসে। জার্নি করার সময় মাস্টার মশাই আজিজকে একটা সিগারেট অফার করে, কিন্তু আজিজ মাস্টার মশাইয়ের সামনে খেতে লজ্জা করছিল, তাই মাস্টার মশাইয়ের বলার পর সে তা নিয়ে নেয়। আজিজ তার মাস্টার মশাইকে অনেক দিন পর দেখে খুবই খুশি ছিল, তাই সে বলে এবার আপনাকে যেতে দেব না। তারপর তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়, আর তারা ঘরও পৌঁছে যায়। রাত্রে ডিনার করার সময় মাস্টার মশাই আজিজের মায়ের বোয়াল মাছ খেয়ে খুবই খুশি হন, আর তাকে তার জন্য ধন্যবাদও বলেন। কিন্তু আজিজের মা তাকে দেখেও অদেখা করে দেন। তারপর আজিজ মাস্টার মশাই থাকার জন্য একটা বাংলো ব্যবস্থা করেন, আর তাকে বলে আপনি রসুলের গাড়িতে চেপে বাংলো পৌঁছান এবং রেস্ট করেন, তারপর আমি যাচ্ছি। বন্ধুরা, আমরা এখানে বুঝতে পারি মাস্টার মশাই ছাত্র মিলে তার পাশের নদীতে মাছ ধরার প্ল্যান করেছে, আর আজকে পূর্ণিমা রাতও ছিল, তাই মাছ ধরতে অনেক মজাও লাগতো। তারপর আমরা দেখতে পাই মাস্টার মশাই এবং আজিজ নদীতে বসে মাছ ধরছিলেন। তারপর মাস্টার মশাই আজিজকে বলেন তোমার মা হয়তো আমাকে চিনতে পারেনি, তাই সে আমার সাথে কথা বলল না। আজিজ মাস্টার মশাইকে বলেন তার মায়ের 3 মাস আগে হার্ট অ্যাটাক এসেছিল, যার কারণে সে এইরকম হয়ে গেছে, আর তার মেন্টাল হেলথও ভালো নেই। যাই হোক, আজিজ মাস্টার মশাইকে তার কাহিনী শোনাতে লাগে। আর যদি আপনাদের মনে আছে, মাস্টার মশাইয়ের গল্প শুনতে খুবই ভালো লাগে। আর আজিজ তাকে বলেন তাদের পাশের ঘরে আকলিমা নামে একটা মেয়ে ছিল, যাকে আজিজ টিউশন পড়াতো। তারপর হঠাৎ তার পরিবার তার বিয়ে ঠিক করে দেয়, কিন্তু আকলিমা রাজি ছিল না, কারণ আকলিমার অন্য কাউকে পছন্দ ছিল। তারপর আকলিমার পরিবার যখন তার লাভ ম্যারেজ মানতে চাইল না, তখন আকলিমা ভুল রাস্তায় চলে যায়। বরং আকলিমার জানাজাতে আজিজও গিয়েছিল, কিন্তু 3 দিন পর গ্রামের লোকেরা দেখে আকলিমা একটা গাছের ওপর বসে আছে। যাতে মাস্টার মশাই তাকে বলে হ্যাঁ, এবার তুমি বলবে ওই গাছের ওপর আকলিমা থেকে যায়, আর কেউ ওই গাছের ওপর দিয়ে যেতে পারে না।
আর এটাই তো সব কাহিনীতেই হয়, এটাতে নতুন কি আছে? কিন্তু আজিজ মাস্টার মশাইকে বলে, না এই রকম কিছুই হয়নি, আপনি আগে তো শুনেন, আমার কাহিনী একটু আলাদা। আজিজ মাস্টার মশাইকে বলেন, আকলিমার আত্মাটাকে দেখার জন্য মৌলভী সাহেব সেখানে আসে আর তার ওপর অনেক দোয়া দরুদও পড়েন, কিন্তু তারা মনে করেন এটা আকলিমার রূপ ধরে কোনো ভূত বা জিন বটে, কিন্তু কোনো রকম দোয়া দরুদ তার ওপর কাজ করছিল না। আকলিমা গাছের ওপর বসেই ছিল, তারপর সে নিজের খাওয়ার জন্য মিষ্টি আনতে বলে, আর আপনারা ভালো করে জানেন জিনদের মিষ্টি কত ভালো লাগে, তাই তারা চিন্তা করে মিষ্টি খাওয়ার পর আকলিমার ভূত হয়তো চলে যাবে, কিন্তু সেটাও হয়নি, বরং সে গাছ থেকে নেমে সোজা তার বাড়ি চলে যায় আর বারান্দার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর যখন সে উঠল তখন সব আগের মতোই ব্যবহার করছিল, কেবল শুধু কথা বলছিল না। আর এই সব কাহিনী শুনে মাস্টার মশাই বলে, এই রকম হতেই পারে না, মরা লোক কখনো জীবন্ত হয় না, তাই আমি এই কাহিনী বিশ্বাস করলাম না। কিন্তু আজিজ বলে এ কথাগুলো একদম সত্য, কারণ 6 মাসে এখনো পর্যন্ত 13 জন মানুষ তাদের কবর থেকে উঠে চলে এসেছেন, আর আমরা যে ঘোড়া গাড়িতে এসেছি তার চালক রসুলও মৃতই ছিল। আজিজ এখানে প্রমাণ দেয় আমরা আসার সময় পুরো রাস্তা রসুলকে কথা বলতে শুনিনি, আর তারা ভালো করে যদি দেখে রসুল তাদের কাছে ঘোড়া গাড়ির ভাড়াও নেয়নি। তখন মাস্টার মশাই তাকে বলেন এই ঘটনাগুলো সে নিউজে কেন বলেনি, এগুলো একদম আশ্চর্যকর ঘটনা। আর আজিজ তাকে বলে বাইরেকার লোকেদের সে এইসব ঘটনার কথা কখনো বলবে না, কি জানি কাউকে বলার পর গ্রামের বরদান যদি শেষ হয়ে যায়, কারণ এটা তো ভালো কথা না, গ্রামের লোক তো মরার পর আবার ফিরে চলে আসছে, আর এইভাবে গ্রামের কোনো দিন শোক পালন করতেও হবে না। কিন্তু মাস্টার মশাইয়ের চিন্তাধারা একটু আলাদা ছিল, সে বলে গ্রামের রিসার্চ করানো হোক, আর যদি সে রিসার্চ না করে তাহলে সে নিজেই তাই ইউনিভার্সিটির লোকেদের ডেকে এখানে রিসার্চ করাবে। আর যখনই মাস্টার মশাই কথা বলে আজিজ তখন বলে আমি আপনাকে এইসব করতে দেব না, আমি গ্রামের ছেলে আর গ্রামকে বাঁচানোর দায়িত্ব আমার। তখন মাস্টার মশাই এখানে চিন্তা করেন আজিজের ব্যবহার প্রথম থেকেই কি রকম আলাদা ছিল, মানে ও প্রথম থেকে বোটম্যানকে বলেছিল স্যারকে আর গ্রাম থেকে যেতে দেবে না, আর আজকে আসা মাত্রই সে মাস্টার মশাইকে বোয়াল মাছ খাইয়েও দিল, যাতে মনে হচ্ছে এই খাবার তার শেষ খাবার। তারপর আজিজের ফিশিং রড হিলতে থাকে আর সে সেটাকে দেখতে থাকে, আর তা দেখে মাস্টার মশাই ওখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু আজিজ তার দাঁড়াটিকে মাস্টার মশাইয়ের গলায় ফাঁসিয়ে দেয়, আর তখন মাস্টার মশাই আর পালাতে পারেন না। তখন আজিজ তার আসল রূপ দেখায়, আর সে তাকে বলে আজ সে মাস্টার মশাইকে খাবারের জন্য ডাকেনি, বরং মাস্টার মশাই আজকে খাবার হবেন। আর হ্যাঁ বন্ধুরা, তখনই আমরা দেখতে পাই গ্রামের সেই সব মৃত লোকেরা যারা সাদা কাপড় পরে মাস্টার মশাই আর আজিজের সামনে চলে আসে, আর আজিজ মাস্টার মশাইকে বলেন প্রত্যেক পূর্ণিমার রাত্রে তাদের একটা বলি দিতে হয়, আর মাস্টার মশাই তাদের আজ খাবার হবেন। ওই মৃত লোকেদের মধ্যে আজিজের মাও ছিলেন। আর আজিজ এখানে হাসতে হাসতে বলে সে মাস্টার মশাইকে মিথ্যে কথা বলে যে তার মা হার্ট অ্যাটাকে বেঁচে গিয়েছে, বরং সে 3 মাস হলো মারা গিয়েছে আর স্বাভাবিক জীবনযাপন করছে। আর এই কথা শুনে মাস্টার মশাই আরও ভয় পেয়ে যায় আর পানির মধ্যে মাছের মতো ছটপট করতে থাকে। এখানে দেখা যায় আমরা যেমন মাছ শিকার করি আর মাছেরা যেমন ছটপট করে, তেমনই মাস্টার মশাই সেরকম মাছের মতো ছটপট করতে থাকে। তারপর আমরা দেখি আজিজ পাগলের মতো হাসতে থাকে আর তার চোখে আমরা জল আসতে দেখি, তার মানে এইসব সে করছিল ঠিকই, কিন্তু মনে মনে তার খুবই খারাপ লাগছে। কিন্তু তার মনে শান্তিও ছিল যে সে তার গ্রামের কথাবার্তা বাইরে যেতে দেয়নি। আর এপিসোড 1 এখানে শেষ হয়ে যায়। তো কাহিনী খুবই সিম্পল ছিল, এখানে এটা বোঝানো হয়েছে যে একটা স্টুডেন্ট যে তার মাস্টার মশাইকে ধোকা দেয় শুধু তার গ্রামের লোকদের বাঁচানোর জন্য, অবশ্যই তারা মারা গিয়েছে। আর আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের এপিসোড 1 কেমন লেগেছে। তার মধ্যে আমরা এপিসোড 2 এর দিকে চলে যাই। তো এপিসোড 2 এর নাম হচ্ছে হাসির পায়া। তো কাহিনীর শুরুতে আমরা রফিক নামে এক ব্যক্তিকে দেখতে পাই যে নাকি ঘুমাচ্ছিল। তখনই বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় আর প্রচণ্ড মেঘও ডাকতে থাকে। তারপর রফিক জানালা দরজা বন্ধ করে আর তার ছেলেকে ঘরের ভিতর নিয়ে আসে আর ঘুম পাড়িয়ে দেয়। এরপর রফিককে মেন দরজার মধ্যে আওয়াজ আসে আর রফিক তা চেক করতে যায়। তারপর তাকে কিচেনের মধ্যে আওয়াজ আসে আর সে দেওয়ালের সাইডে গিয়ে দেখে তার স্ত্রী খাবার তৈরি করছিল, যাতে সে তার স্ত্রীকে বলে অর্ধেক রাত্রে তুমি কি করছো। তার উত্তরে তার স্ত্রী তাকে বলে সে 3 দিন ঘরে থাকবে না, তাই তার জন্য হাসির পায়া বানাচ্ছিল। আর এটা বলার পর তার চোখ দুটো জ্বলে উঠে আর রফিক তা দেখে ভয়ে পিছনের দিকে তাকায়। আর পিছনে সে তার স্ত্রীকে দেখতে পায় যে তাকে শান্ত করে আর তার ঘরের ভিতর তাকে নিয়ে যায়। তাহলে রফিক যেটাকে সেখানে দেখেছিল সেটা কি ছিল? সেটা কি তাহলে আত্মা ছিল না অন্য কিছু?
যেটা আমরা আগে জানতে পারবো। যাই হোক, রফিক তার স্ত্রী ও তার ছেলেকে তার মায়ের বাড়ি রাখতে যায়, আর আমরা জানতে পারি এই ট্রিপ তারা আগেই প্ল্যান করেছিল। কিন্তু ঠিক যাবার সময় রফিকের অফিসে কাজ চলে আসে, আর যার কারণে সে যেতে পারে না। কিন্তু তখনই তার স্ত্রী বলে তাহলে আমরাও যাব না। কিন্তু তার ছেলে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল, তাই রফিক তাদেরকে যেতে বলে। আর যাবার আগে তার স্ত্রী তার জন্য খাসির পায়া বানাচ্ছিল, আর তা সে রফিককে বলে সেই রাত্রের মতো, যাতে কিছু সময়ের মতো রফিক অবাক হয়ে যায় আর সে নিজেকে শান্ত করে। আর সে তার স্ত্রীকে বলে রাত্রে সে তার বন্ধু আরিফকে ঘরে ডেকে নেবে, আর মানে রফিককে একা ঘরে থাকতে ভয় লাগে। তারপর আমরা দেখতে পাই রফিক যে নাকি সরকারি দপ্তরে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কাজ করে, আর সে তার স্ত্রী ও তার ছেলেকে ড্রপ করে অফিসে চলে আসে। আর অফিস আসার পর অফিসের মেঝেতে সে একটা কেবল পড়ে থাকতে দেখে, যাতে সে পিয়ন হামজাদকে সেটা ঠিক করার জন্য বলে। এরপর রফিক তার বসের কেবিনে যায়, আর তারা কথা বলতে লাগে। তারা দুজনে মিলে কিছু একটা গড়বড় করেছে, যার কারণে রফিকের চাকরি খুব অসুবিধায় আছে। মানে গড়বড় তো তারা দুজনেই করেছিল, কিন্তু তার বস সমস্ত দোষ রফিকের ওপর দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে, যার জন্য রফিককে 3 দিনের সময় দেওয়া হয় সব ঠিক করার জন্য। তাই সে খুবই টেনশনে ছিল। এরই জন্য সে তার বন্ধু আরিফকে ফোন করে আর তার ঘরে আসার জন্য ডাকে। কিন্তু আরিফ বলে সে আজ আউট অফ স্টেশন আছে, যার কারণে সে রফিকের সাথে ঘুমানোর জন্য আসতে পারবে না। এরই মধ্যে অফিসের কাজ শেষ হতে আসে, আর পিয়ন হামজাদ এসে বলে তার মেয়ের শরীর খুবই খারাপ, তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এরই জন্য তার আজ তাড়াতাড়ি ছুটি দরকার। রফিকও আধ ঘন্টার মধ্যে কাজ শেষ করে ফেলে আর তার বাড়ির দিকে রওনা দেয়। এবার তার বন্ধু আরিফ তাকে বলে সে যেন হাঁটতে হাঁটতে বাড়ি চলে যায়, যাতে সে ক্লান্ত হয়ে যাবে এবং তাড়াতাড়ি ঘুম চলে আসবে। আর রফিক সেটাই ফলো করে আর পার্কের মধ্যে হাঁটতেও লাগে। তখন তাকে একটা ছোট ছেলে দেখা দেয়, যে রফিককে বারবার 200 টাকা চাইছিল, আর রফিক তাকে বলে 1 টাকাও নেই। আর যখনই ছেলেটা তার পিছন করতে শুরু করে, রফিক তাকে জোরে একটা থাপ্পড় মেরে দেয়, আর সে তার ঘর চলে আসে। আর ঘরে গিয়ে সে তার স্ত্রীর বানানো খাসির পায়া খেতে যাবে কি, তখনই রান্নাঘর থেকে গ্যাসের আওয়াজ আসে। কিন্তু যখন সে চেক করতে যায়, তখন সেখানে কেউই ছিল না। আর সে যখন ফিরে আসে খাবারের কাছে, সে দেখতে পায় একটা কালো বিড়াল তার খাবার খাচ্ছিল। আর এটা দেখে রফিক অনেক ভয় পেয়ে যায়। তারপর আমরা দেখতে পাই বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়, আর রফিক জানালা দরজা বন্ধ করতে থাকে। তখনই সে জানালার বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তারপর সে আস্তে আস্তে জানালাটাকে খুলে, আর সে দেখতে পায় জানালার বাইরে কেবল তার জামা টাঙানো আছে শুকানোর জন্য। তারপর সে ঘরের মধ্যে ওই কালো বিড়ালটিকে দেখতে পায়। তারপর রফিক সোফাতে বসে টিভি অন করে, কিন্তু সোফার নিচ থেকে তাকে কিছু আওয়াজ আসে, যেটা দেখার জন্য সে সোফার নিচে দেখে, কিন্তু সোফার নিচে কিছুই ছিল না। তারপর সে বসে টিভি দেখতে লাগে, আর টিভিতে কার্টুনও চলছিল, যা দেখে রফিকের ঘুম আসতে লাগে। আর আমরা দেখতে পাই টিভি এর উপর যে হরিণের মাথা ছিল, তার সিং আচমকা লাল হয়ে যায়। যাই হোক, তারপর সকালে আমরা রফিককে অফিসে দেখতে পাই, যেখানে তার বস কাজের জন্য তাকে জিজ্ঞাসা করতে থাকে। এবার তাকে কাজের জন্য আরো প্রেসার দিতে থাকে, যাতে তার ধান্দালি কেউ জানতে না পারে। আর অলরেডি তাদের ওপর একটা কমিটিও বসে গেছে। এরপর সে অফিসের কাজ শেষ করতে লাগে, আর তার শরীরও খুব খারাপ হয়ে যায়, যার পর সে বাড়ি যাওয়ার জন্য হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে রাস্তায় ক্লান্ত হয়ে যায় আর তাড়াতাড়ি তার ঘুম চলে আসে। এরপর সে একটা হোটেলে খাবার জন্য সাদা ভাত ও ডাল অর্ডার করে, কিন্তু ওয়েটার ভুল করে তাকে খাসির পায়ে এনে দেয়। আর ঠিক তখনই রফিক ওই বাচ্চাটাকে হোটেলের বাইরে দেখতে পায়, যার পরে এই ছেলেটাকে দেখে রফিকের অবস্থা আরো খারাপ হয়ে যায়। যাই হোক, রাত্রে রফিক ঘেমে চিৎকার করে ঘুম থেকে উঠে যায়, আর সে বিছানার মধ্যে ওই ছেলেটাকে দেখতে পায়, যে নাকি তার পা কামড়ে খাচ্ছিল। আর তাকে বলে আমি আপনাকে 200 টাকা চেয়েছিলাম খাসির পায়া খাওয়ার জন্য, কিন্তু আপনি তা দিলেন না, তাই আমি এখন আপনার পা কামড়ে খাবো। আর এই দৃশ্য এতটাই ভয়ানক ছিল যে রফিক এতই ভয় পেয়ে যায় যে সে তার বিছানা থেকে পড়ে যায়। তারপরে রফিক তার পা দেখে, কিন্তু সে তো ঠিকই আছে, মানে সে একটা খারাপ স্বপ্ন দেখেছিল। এবার রাত্রে সে টিভি অন করে, আর টিভিতে এপিসোড 1 দেখানো হচ্ছিল। তো বন্ধুরা, আপনারা এটা চিন্তা করবেন না, এপিসোড 1 এর সাথে এই এপিসোডের কোনো সম্পর্ক নেই।
এটা কেবল একটা এমনি দেখানো হয়েছে। যাই হোক, রফিক দেখে সেই ছেলেটা তার পা ধরে আছে আর সেই একই টাইপের কথা বারবার বলছে, মানে সেই 200 টাকা দিলেন না, এবার আপনার পা কামড়ে খাবো। আর এই সব দেখে রফিক এত ভয় পেয়ে যায় আর সে সোফাতে বেহুশ হয়ে যায়। তারপর সকালে রফিকের ঘুম ভাঙে আর রফিক অফিসে যায় আর সে অনেক কাজ করতেও থাকে। রফিক প্ল্যান করে সে রাত্রে দেরি করে কাজ করবে আর সে তার সাথে পিয়নকেও রাখবে যাতে তাকে ভয় না লাগে। তখন রফিক পিয়নকে বলে, তুমি আমার সাথে রাত্রে থাকবে যাতে আমাকে ডিনারটাও এনে দেবে। যাতে এ কথা শুনে পিয়ন রফিককে রিকোয়েস্ট করে বলে, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতেই হবে কারণ আমার মেয়ের শরীর খুব খারাপ। যাতে রফিক তাকে বলে, অ্যাটলিস্ট 10টা পর্যন্ত তো থেকে যাও, ততক্ষণ পর্যন্ত আমার কাজ না হলে তুমি চলে যেও। আর না চাইতেও হামজাদকে সেখানে থাকতে হয়। যাই হোক, এরপর হামজাদ চা খেতে যায় আর তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আর এদিকে কারেন্টও চলে যায়। রফিককে অন্ধকারে একা থাকতে ভয় লাগে যাতে সে প্যানিক করতে লাগে আর তখনই সে অফিসে এদিক ওদিক করতে থাকে। তখনই সে সেই বাচ্চাটিকে হাতে চাকু নিয়ে দেখতে পায় যে তাকে সেই একই কথা বলে ভয় দেখাচ্ছিল। রফিক তা দেখে এতই ভয় পেয়ে যায় যে সে পালাতে লাগে। আর যদি আপনাদের খেয়াল আছে, তাদের অফিসে একটা তার পড়েছিল আর হ্যাঁ, সেই তারে ফেসে গিয়ে রফিক পড়ে যায় যেখানে তার মাথা টেবিলে গিয়ে লাগে। আর এই আঘাত এতটাই বেশি ছিল যে রফিক তার নিঃশ্বাস সেখানে বন্ধ করে দেয়। আর এপিসোড শেষে আমরা সেই বাচ্চাটিকে অন্য আরেকটা লোকের কাছে সেই 200 টাকা চাইতে দেখি আর এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। তো এটা ছিল এপিসোড 2 এর কাহিনী। কাহিনীর মধ্যে দেখানো হয়েছে কিভাবে রফিক 3 রাত তার ভয়ের কারণে চিন্তিত ছিল, যার কারণে সে তার প্রাণটাই হারিয়ে ফেলে। এই কাহিনীর মধ্যে দুটো দিক আছে, যেমন রফিকের পিছনে সত্যি শয়তান পড়েছিল যে নাকি লোকেদের টাকা চায়, যে টাকা দেয় তাকে সে ছেড়ে দেয় আর যে টাকা না দেয় তার পিছনেই সে পড়ে যায়। আর সে এমন একটা সিচুয়েশন তৈরি করে যে সামনের জন তার প্রাণটাই হারিয়ে ফেলে। কিন্তু 2 নম্বর দিক হচ্ছে এখানে রফিক তার দুর্বল মস্তিষ্কের কারণে এইসব নিজে নিজেই ক্রিয়েট করছিল, কারণ তাকে অন্ধকারের মধ্যে ভয় লাগতো আর তার ওপর অনেক কাজের পেশা ছিল, যাতে রাগের মাথায় সে রাস্তার মধ্যে একটা ছেলেকে থাপ্পড় মারে। আরও অনেক চিন্তার কারণে তার অ্যাংজাইটি হয় আর তার মধ্যে তার প্যানিক অ্যাটাক চলে আসে আর সে পড়ে গিয়ে সমাপ্ত হয়ে যায়। এবার আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম যে কোন দিকটা আপনাদের ঠিক লেগেছে, আপনারা কমেন্ট করে জানান। তার মধ্যে আমরা এপিসোড 3 এর দিকে এগিয়ে চলি। তো এপিসোড 3 এর নাম হচ্ছে হাঁসের সালুন। তো বন্ধুরা, এখানে 3টে এপিসোডেই তরকারির কথা বলা হয়েছে, মানে সব এপিসোডগুলোতেই কিছু না কিছু রান্নার চিত্র তুলে ধরেছে। তো এপিসোড প্রথমে আমরা মুক্তা নামে এক ব্যক্তিকে দেখতে পাই যে নাকি মাছ ধরে বাড়ি ফিরছিল। সে বোর্ডটাকে নদীর ধারে লাগিয়ে দেয়। তখনই কেউ তাকে পিছন থেকে আওয়াজ দেয় যাতে মুখটা একটু ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সামনে সে একটা লোককে দেখতে পায় যে নাকি তার সাথে কথা বলার নাটক করে। আর মুক্তার কাছে আসার পর ওই অচেনা মানুষটা মুক্তার গলায় ফাঁসির ফান্দা লাগিয়ে দেয় আর তাকে গাছের মধ্যে ঝুলিয়ে সেখানে সমাপ্ত করে দেয়। আমরা দেখতে পাই লোকটার নাম ছিল মুজ্জু আর সে একটা কন্ট্যাক্ট কিলার ছিল আর সে লোকের কাছে টাকা নিয়ে মানুষদের সমাপ্ত করে। আর সে তার কাজ শেষ করার পর হোটেলে গিয়ে হাঁসের তরকারি খায়। তারপর সে আরেকটাও কাজ করে যেটা আমরা আগে জানতে পারবো। তারপর তার কাছে একটা কল আসে যেটা একটা পলিটিক্যাল নেতার ছিল আর মুজ্জু তার কাছে বাকি পাওনা টাকা চাইছে। আমরা তাদের কথাবার্তা শুনে জানতে পারি মুজ্জু এতদিনে মোট 44টা মানুষকে সমাপ্ত করেছে আর তাকে তার ওপর খুব গর্ববোধ হয়। আর এখানে তার ক্লায়েন্ট তাকে একটা কাজ দেয় যেটা কালকে তাকে করতে হবে। এবার সে গ্রামের দিকে রওনা দেয় আর যাবার সময় সে একটা সুন্দর মহিলাকে দেখতে পায়। এই মেয়েটা অনেক সুন্দর ছিল আর সে অনেক সুন্দর গানও গাইছিল। আর মুজ্জু তার গান শুনে তার উপর আকর্ষিত হয় আর তাকে খারাপ নজরও দেখতে থাকে। আর ঠিক তখনই সেখানে তার মা চলে আসে আর মুজ্জু তার মাকে বলে সে তার মেয়ের আওয়াজ রেকর্ড করে শহরের বড় মিউজিক ডাইরেক্টরকে শোনাতে চায়। মুজ্জুর হিসাবে এই মেয়েটা খুব ভালো গান গায় আর সে অনেক বড় গায়িকাও হতে পারবে। তারপর সে মেয়েটার মাকে একটা নোটের বান্ডিল দেয় আর বলে সে আজ রাতে হাঁসের মাংস রান্না করে যাতে সে আজ রাতে মায়ের হাতের মতো রান্না খেতে পায়। আর এই মেয়েটা অনেক গরিব ছিল আর সে অনেক দিন হয়ে গেল ভালো খাবার খায়নি, তাই সে টাকাটা নিয়ে তাকে রাত্রে খাবারের জন্য ডেকে নেয়। তারপর মেয়েটা তার মাকে বকাঝকা করে কারণ সে বলে অচেনা লোক হওয়ার পরও তাকে ঘরে ডেকে খাবার খাওয়াচ্ছে, কিন্তু তার মা তো টাকা নিয়েই নিয়েছিল। যার কারণে মুজ্জু সেখানে আসে আর খাবার খেতে খেতে বলে সে আজ রাতে কি এখানে থাকতে পারবে। যাতে মেয়েটার মা বলে তাদের ঘরে মাত্র একটাই রুম আছে যেখানে তারা মা ও মেয়ে ঘুমায়, তাই মুজ্জু এখানে থাকতে পারবে না। তাতে মুজ্জু তাদের বলে সে এখানে আগ্নেতেই ঘুমিয়ে যাবে, কোনো ব্যাপার নেই। যাই হোক, অর্ধেক রাতে মুজ্জু উঠে আর এই মা ও মেয়ের ঘরে ঢুকে
আর তাদের সাথে খারাপ ব্যবহার করে, আর যেতে যেতে সে তাদের সমাপ্তও করে যায়। তো আপনারা এখানে বুঝতে পারলেন লোকেদের সমাপ্ত করার পর মুজ্জুয়ের কত বড় ভয়ানক ইচ্ছা হয়। তারপর সকালে মুজ্জু বাস স্ট্যান্ডে আরাম করছিল, তখনই একটা ছেলে আসে তাকে পিস্তল দেওয়ার জন্য। আর আমরা জানি সে আজ মুজ্জুকে একটা বড় কাজ করতে হবে। তারপর সে একটা পলিটিক্যাল পার্টিতে চলে আসে, যেখানে তার কাজ ছিল সেখানকার চেয়ারম্যানকে হত্যা করা। মুজ্জু চেয়ারম্যানের পিছন পিছন ওয়াশরুমে চলে আসে আর তাকে গুলি করে বাইরে পালিয়ে আসে। মুজ্জু সেখান থেকে পালাতে যাবে কি চেয়ারম্যানের লোক তাকে দেখে ফেলে আর তার পিছন পিছন চলে আসে। এবার মুজ্জু বাইক নিয়ে পালাতেই যাচ্ছিল কি তখনই চেয়ারম্যানের লোক তাকে গুলি করে দেয় আর মুজ্জু সেখান থেকে যেমন তেমন করে পালিয়ে আসে। তারপর পালাতে পালাতে মুজ্জু অনেক দূর চলে আসে আর একদম করে তার চোখের সামনে সবকিছু ঝাপসা নজর আসে, কিন্তু সে দাঁড়াতে পারতো না। তাই সে বাইক চালাতে চালাতে আধুনিক বাংলা নামে হোটেলে পৌঁছে যায়। সে চিন্তা করে আজ রাত্রি সে সেখানেই কাটাবে, তাই সে কাউন্টারে গিয়ে একটা রুম ভাড়া নিয়ে নেয় আর রিসেপশনকে তার নাম জিজ্ঞাসা করায়। সে তার নাম মৃত্যু বলে, যেটা শুনে মুজু খানিক অবাক হয়ে যায়। তারপর মুজু তার রুমে গিয়ে আরাম করতে থাকে, তখনই বাইরে থেকে তাকে কে আওয়াজ দেয়। বাইরে সেই রিসেপশন ছিল যে মুজুকে আজ রাতে পার্টি মানে জলসাতে আসার জন্য নিমন্ত্রণ করে। মুজু যেতে তো চাইছিল না, কিন্তু সে বলে ঠিক আছে আমি চলে আসব। যাতে মৃত্যু তাকে বলে নিচে বন্দুক নিয়ে আসার কোনো দরকার নেই, এখানে সবাই নিরীহ লোকই থাকে। যাই হোক মুজু পার্টিতে আসে আর সে দেখে এখানে কোনো মাস্ক পার্টি চলছিল আর মুজু ও ড্রিঙ্ক করতে লাগে। আর সেখানে মেন সিঙ্গার সেই গানটা গাইছিল যেটা মুজু গ্রামে সেই মেয়েটার মুখে শুনেছিল। আর মুজু যেমনই সিঙ্গারের কাছে যায়, সিঙ্গার তার মাস্ক খুলে দেয় আর মুজু তা দেখে অবাক হয়ে যায়, কারণ সে ওই মেয়েটাই ছিল যাকে সে সমাপ্ত করেছিল। তারপর সে সেই নেতাকে দেখতে পায় যাকে সে মেরে এখনই পালিয়েছিল। আর তাছাড়া সেখানে মুক্তাও ছিল যাকে আমরা স্টার্টিং এ দেখেছিলাম। তার মানে বন্ধুরা এটা কোনো সাধারণ পার্টি ছিল না, যেখানে মুজুর সমস্ত ভিকটিম সেখানে ছিল আর তার দিকে মুখ করে রেগে তাকিয়েছিল। আর মুজু তাদের দেখে ভয়ে অবাক হয়ে যায় আর সে সেখান থেকে পালাতে যায়, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। তাছাড়া সেখানে একটা সাইনবোর্ডও লাগানো ছিল যেখানে লেখা ছিল এখানে যে একবার আসে আর সে বের হতে পারে না। তারপর মুজু মৃত্যুকে বন্দুক দেখায় আর তাকে দরজা খোলার জন্য বলে, কিন্তু তখনই মৃত্যু তাকে বলে হয়তো আপনি এখনো সব কথা বুঝতে পারেননি। যাতে মুজু তার পেটের দিকে তাকায় আর পেটে একটা গুলির চিহ্ন দেখে আর কাহিনী অতীতের দিকে আসে, যেখানে আমরা দেখতে পাই মুজু যখন নেতাটাকে সমাপ্ত করে পালায় তখনই নেতার লোকের গুলি তার পেটে লেগে যায়। কিন্তু তখন তো মুজু হড়বড়িতে সেখান থেকে পালায় আর তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। আর আপনাদের মনে আছে রাস্তার মধ্যে তার শরীর খারাপ হয়ে গিয়েছিল, তখনই সে সমাপ্ত হয়ে যায়। আর হোটেলে মুজু বা তার আত্মা যাই ছিল সেগুলো তার আফটার লাইফ ছিল। আফটার লাইফে তার সব ভিকটিম দেখা দিচ্ছিল, মানে তাদের সাথে সব সময় তাকে থাকতে হতো যাতে তার ক্রিয়াকর্মের কারণে তাকে সব পস্তাতে হয়। আর এখানে যে হোটেল দেখানো হয়েছে সেটা কোনো হোটেল নয়, বরং একটা হেল ছিল, যেখানে থেকে মুজু কোনোদিন বেরোতে পারবে না আর তাকে এখানে শাস্তি ভোগ করতে হবে। আর তার জন্যই তো এখানে বন্দুকের কোনো দরকার ছিল না। আর আপনারা যদি এখানে খেয়াল করেন রিসেপশনিস্টের নাম ছিল মৃত্যু, মানে মানুষ জীবিত থাকতে যা কিছুই করুক মৃত্যুর পর তাকে তার পরের জীবন ভোগ করতেই হবে। তারপর সকালে পুলিশকে মুজুর লাশ পাওয়া যায় আর সারপ্রাইজিং যে হোটেলটা ছিল সেটা একটা ভাঙাচোরা খণ্ডর ছিল। আর এপিসোড 3 এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা এপিসোড 3-তে আফটার লাইফের কথা বলা হয়েছে আর আমি এখানে ক্লিয়ারলি বলে দিয়েছি মুজু কি করে শেষ হয়েছে আর আফটার লাইফে তার সাথে কি কি হবে। কাহিনীতে এটা দেখানো হয়েছে জীবিত থাকতে আমরা যে কর্ম করব মৃত্যুর পর সেটা আমাদেরকে ভোগ করতেই হবে। যদি ভালো কাজ করে থাকেন তাহলে ভালো হবে আর খারাপ কাজ করলে এন্ডে আপনার সাথে খারাপই হবে। বেসিক্যালি ফিল্মের সব এপিসোডের নাম খাবারের উপর রাখা হয়েছে, তাই পুরো সিরিজের নাম আধুনিক বাংলা হোটেলও হয়েছে। ফিল্মের মধ্যে যা যা ঘটেছে আমি আপনাদের বলে দিলাম আর শেষে যে থিওরি দাঁড়ায় সেটাও আপনাদের বুঝিয়ে দিলাম। যাই হোক আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে ফিল্ম নিয়ে তো কমেন্টে আমাদের জানান, আর আপনার যদি কোনো পার্সোনাল থিওরি থাকে তা কমেন্টে অবশ্যই আমাদেরকে জানান। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন যাতে এইরকম ভিডিও আমরা আপনাদের কাছে নিয়ে আসতে পারি।